নমস্কার। আজ আমরা আমাদের স্টুডিওতে আরেকজন বিশিষ্ট অতিথিকে পেয়েছি, সন্ধ্যাদি। কলকাতা আর্চ ডায়োসিসের ডায়োসিশন এবং রিজিয়নাল লেভেলের মহিলা কমিশনের সেক্রেটারি বা সচিব বলতে পারেন। সন্ধ্যাদি, তোমাকে আমাদের রেডিও ভেরিতাস এশিয়ার মহিলা অঙ্গন অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। নমস্কার। আমরা দেখেছি তুমি ডায়োসিশন বা আমাদের কলকাতা আর্চ ডায়োসিসের অনেক কর্মকাণ্ডের সাথে যুক্ত। সেই সূত্রেই তোমার সাথে বোধহয় আমার পরিচয়, তাই না? তা তুমি যদি একটু ছোট করে আমাদের শ্রোতা বন্ধুদের একটু তোমার পরিচয় দাও, ভালো হয়। আমি বিগত প্রায় 7 বছর ধরে কলকাতা মহাধর্ম প্রদেশে মহিলা কমিশনের সেক্রেটারি হিসাবে আছি এবং রিজিয়নাল লেভেলেও আমি সেক্রেটারি। সাধারণত আমি মহিলাদের জন্যই কাজ করে থাকি। আমার প্রথম এবং প্রধান কর্তব্য হলো আমাদের খ্রিস্টীয় সমাজের নারীদের স্বাবলম্বী করা এবং সেই সচেতনতা বোধটা তাদের মধ্যে জাগিয়ে তোলা। তাহলে তোমার বিশেষ কাজটাই হলো মহিলাদের নিয়ে। তা তুমি একটু সেই জুবিলি বছরে তোমরা মহিলাদের নিয়ে কি পরিকল্পনা করছো বা কি ধরনের কাজ করছো যদি একটু বলো। এই জুবিলি বর্ষে মার্চ মাসটা যেহেতু নারী দিবস পালন করা হয় 8ই মার্চ, সেই জন্য আমাকে কলকাতা মহাধর্ম প্রদেশের পক্ষ থেকে আমাকে মার্চ মাসটা দেওয়া হয়েছিল যত মহিলাদের নিয়ে যত প্রোগ্রাম করা যায়। সেই হিসেবে আমি ফার্স্ট মার্চেই একবার 1 মার্চেই রিজিয়নাল লেভেলে আমি তীর্থযাত্রার ব্যবস্থা করেছিলাম ব্যান্ডেলে, যেখানে রিজিয়নাল লেভেল বলতে আমাদের রিজনে পশ্চিমবঙ্গে 8টা ডায়োসিস আছে। সেই সমস্ত 8টা ডায়োসিসে থেকে মহিলারা এসেছিল এবং প্রায় 1000-এর ওপরে মহিলা সেদিন মহিলাদের সমবেত হয়েছিল। বেশি এসেছিল পান্ডুয়া থেকে, প্রায় 300 মহিলা পান্ডুয়া থেকে এসেছিল এবং তারপরে আসানসোল থেকে এসেছিল প্রায় 30-35 জন, দার্জিলিং থেকে, বাগডোগরা থেকে, এদিকে বারুইপুর, কৃষ্ণনগর, কলকাতা, প্রত্যেকটা ডায়োসিস থেকে। এত সুন্দর তাদের রেসপন্সটা দেখে খুবই ভালো লেগেছে। এই বার্তাই ছিল তীর্থযাত্রী। আমরা সারাদিনের ওখানে প্রোগ্রাম ছিল। তারপর শেষে 3টের সময় মহামান্য বিশপ সালভাদর লোবো উনি খ্রিস্টজাগ উৎসর্গ করেন মহিলাদের ব্যাপার। সেটা জলখাবারের পরে আমরা ওখানে জমায়েত হই। তারপর ওখান থেকে রোজরি করতে করতে আমরা একেবারে ওপরে যাই, সেটাই দেখার মতো ছিল। খুব সুন্দর ছিল, খুব সুন্দর। তারপরে এসে আবার আমাদের মা মারিয়াকে ভক্তি প্রদর্শন করবো না, এটা মানে ভাবাই যায় না রোজরি না করলে। তারপর নিচে এসেও আবার আরাধনার ব্যবস্থা করা হয়েছিল, পাপ শিকারের ব্যবস্থা করা হয়েছিল, খুব সুন্দর। আর সবকিছু আমি যদিও একটু টেন্সড ছিলাম যখন দেখলাম 1000-এর উপরে মহিলা আসছে, তখন ভাবছিলাম যদি কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কিন্তু মা মারিয়ার দয়ার সমস্ত কিছু এত সুন্দরভাবে, তারপর আমি পরে রাখি আমাদের ওই মার্চ মাসে, যেহেতু মার্চ মাসটা আমার, তার জন্য আমি পরের সপ্তাহে মানে 16 তারিখে আমি কলকাতা ডিনারি লেভেলে মহিলা দিবস পালন করা হয়। সেখানেও প্রায় 300 মহিলা ওখানে যোগ দেন এবং খুব সুন্দরভাবে সেটা বিশেষ দেখার অনুষ্ঠানের জুবলি বর্ষের জন্য একটা বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। মানে জুবলি বর্ষটা কেন, কিসের জন্য হয় সেটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিলীপ দা, যিনি নাকি লেক কমিশনের সেক্রেটারি ডায়োসিশন লেভেলে, ওনাকে দিয়ে আমি করিয়েছিলাম খুব সুন্দরভাবে সবকিছু। সুন্দর। তুমি বললে
তুমি মহিলাদের নিয়ে অনেক সেমিনার করছো, অনেক ওয়ার্কশপ করছো তোমরা, তা একটু জানাবে কি ধরনের ওয়ার্কশপ, আর কারা এই সেমিনার বা ওয়ার্কশপে এলিজেবল বা পার্টিসিপেট করতে পারে, তাদের মানে বয়স সীমা কেমন, তাদের কি কি সুযোগ দেওয়া হয়, তা যদি এই বিষয়ে একটুখানি আমাদের জানাও ভালো হয়। আমরা প্রথমে এই পুরো জুলাই মাসে আমি 4টে ডিনারিতে ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করেছিলাম। সেখানে আমি প্রত্যেক প্যারিস থেকে 4 জন করে আসার জন্য অনুরোধ করেছি। কোনো প্যারিস থেকে 5 জন 6 জনও এসছে, যারা বেশি আগ্রহী তারা এসছে। সেখানে আমরা ওদের বলেছি, প্রথমে তোমরা গিয়ে তোমাদের প্যারিসে একটা শক্তপোক্ত, ইংরেজিতে যাকে আমরা বলি স্ট্রং অ্যান্ড সাস্টেনেবল, একটা শক্তপোক্ত সুদৃঢ় একটা মহিলা সমিতি গঠন করতে। তারপর তারা সেই প্যারিসে দেখবে কারা এই জীবিকা নির্বাহের জন্য কোনো রকম প্রশিক্ষণে নিতে আগ্রহী আছে কারা। সেইভাবে ওরা আরেকটা দল গঠন করবে, অন্তত 10 থেকে 15 জনের একটা দল, মহিলাদের একটা সংগঠন হওয়া দরকার। তারপর ওরা কি ট্রেনিংটা নিতে চায়, কারণ এখানে অনেক রকমের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। সেবা কেন্দ্রের দ্বারা যেখানে নাকি করানো হয়, সেবা কেন্দ্র কলকাতায়, ওনাদের কাছে অনেক ট্রেনার্স আছে। তারপর সেটা জানানোর পরে আমি সেবা কেন্দ্রে যোগাযোগ করি এবং ট্রেনারদের সঙ্গে কথা বলে মাধ্যম হিসাবে, কোঅর্ডিনেটর হিসাবে আমি তাদের জানাই এই মহিলারা এই পার্টিকুলার এই প্রশিক্ষণটা ওরা নিতে ইচ্ছুক। কি ধরনের ট্রেনিং দেওয়া হয় এখানে? যেমন অনেকগুলো প্রশিক্ষণের ব্যবস্থা আছে, যেমন মাশরুম চাষ, সেলাই, তারপর সোলার প্যানেল কিভাবে করা হয় সেটা, তারপরে আছে জুটের পাট দিয়ে বিভিন্ন রকমের হাতের কাজ, হস্তশিল্প সেটা আছে, সেটারও ট্রেনিং এর ব্যবস্থা আছে। তারপর এমন কুকিং করারও, মানে রান্নারও ব্যবস্থা আছে, বেকারি, টেলারিং এর ব্যবস্থা আছে। সেই রকম এখন যারা স্বনির্ভর হবার জন্য যাদের ইচ্ছা আছে, পার্টিকুলার কোন ব্যাপারে প্রশিক্ষণটা নেবে, সেটা একটা দল গঠন করলে আমরা তার প্রশিক্ষণের জন্য ব্যবস্থা করি, যেমন ইন্টারেস্ট দেখে সেইভাবে। আর মানে সেটাতে তো মানে কিছু পয়সা তো তাদের দিতে হয়, মানে বেসিক হয়তো খুব নমিনাল, খুব সামান্য দিয়ে, হয়তো যে জিনিসগুলো একটু কিনতে হয় তার জন্য মেটেরিয়াল তো লাগে একটু ওদের দিতে হয়। কিন্তু এটা একটা ভালো সুযোগ, তাই না? এই সুযোগগুলো যদি আমাদের মেয়েরা নিতে পারে, যতই মানে আমরা হয়তো হতে পারি মেয়েদের যারা বিশেষ করে গৃহবধূ বা বাড়িতে রয়েছে, তাদের কেন স্বামীর উপর নির্ভর করে থাকবে? সেইটাই, নিজে যদি কিছু কোয়ালিটি নিজে আর্ন করতে পারে, তাহলে স্বাধীনভাবে তাদের একটা স্বনির্ভর একটা মনোভাব গড়ে ওঠে। সেই আমাদের প্রচেষ্টা যেন আমাদের খ্রিস্টীয় সমাজে বিশেষভাবে এই প্রান্তিক পর্যায়ের মহিলারা, বিশেষ করে যারা ঘরে বসে থাকে, অন্তত তারা যদি কিছু হলেও একটু আয় করতে পারে, এইটাই আমরা দেখছি। কিছু কেন, এটা তো করে গ্রামীণ মানে ভালো তারাও চায়, কারণ সবসময় ওই স্বামীর উপর নির্ভর করে থাকা, আর হয়তো স্বামীদেরও সেইভাবে আয় নেই না, যারা চাষবাসের উপরে নির্ভর করে। তাই আমরা চাই এই মহিলারা যে এটা তো জুবিলি বছর, আষাঢ় তীর্থযাত্রী আমরা, তাই না? সেই আষাঢ় তীর্থযাত্রী নিয়ে তোমাদের পরবর্তী কি তীর্থের প্রোগ্রাম আছে আমাদের একটু জানাবে? পরবর্তী মানে তীর্থ জাতীয় স্তরে কিছু করছো তোমরা? আমরা সেটাই আমাদের হচ্ছে ন্যাশনাল লেভেলে, যেটা ওই ঠিক পুজোর ছুটিতে সেপ্টেম্বরের শেষে 29,
30 এবং 1 অক্টোবর। আমরা সেইটা হচ্ছে আমাদের ভ্যালেঙ্কানিতে, যেহেতু ভ্যালেঙ্কানি একটি আমাদের তীর্থস্থান, সেই জন্য ওখানে রাখা হয়েছে। সেখানেও প্রায় আমরা 1400 থেকে 1500 মহিলা থাকবে। শুধু মহিলা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসবে, বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন তীর্থ সার্থক হোক, নতুন উদ্যমে ও নতুন আশীর্বাদ নিয়ে, ভ্যালেঙ্কানি মায়ের আশীর্বাদ নিয়ে সবাই ফিরে আসুক, এটাই আমরা চাই। আর আগামী দিনে তুমি আমাদের মহিলাদের কি বার্তা দেবে? জুবিলি বৎসরে তোমার নতুন কি বার্তা তুমি দেবে, বলো। হ্যাঁ, যেটা নাকি আমার একমাত্র স্বপ্ন, যে আমাদের খ্রিস্টীয় সমাজের পিছিয়ে পড়া মহিলারা যেন এগিয়ে আসে। ওদের স্বনির্ভর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি, যতটা আমার পক্ষে সম্ভব। সেবা কেন্দ্রের, কলকাতা সেবা কেন্দ্রের সাহায্যে সহযোগিতায় ফাদার অ্যান্থনি রড্রিক্স, যে নাকি সেবা কেন্দ্রের ডিরেক্টর, উনি সত্যি অমায়িক মানুষ, ভীষণ জেনারেস। ওনার মানে যখনই আমি বলবো যে আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সবসময় উনি একই কথা, আপনি কিছু চিন্তা করবেন না, যখনই আপনার দরকার আমাকে বলবেন। ওনার ওই ট্রেনার্সদের দ্বারা আমি চাই আমাদের আরো বেশি মহিলারা এগিয়ে আসুক, এবং আর মহিলাদের বলবো, আমাদের সমাজের মেয়েদের যাদের কন্যা সন্তান আছে সুদূর ভবিষ্যতে, তারা যেন ওই কন্যা সন্তানদের যথাযথ শিক্ষার ব্যবস্থা করে, অল্প বয়সে যেন তাদের বিয়ে না দেয়, এবং তারা যেন প্রকৃত ভাবে শিক্ষাগত যোগ্যতা লাভ করতে পারে, কারণ তারাই আমাদের সমাজের ভবিষ্যৎ। আর আমাদের এই খ্রিস্টীয় ধর্মের, আমাদের খ্রিস্টীয় সমাজের যে দারিদ্রতা, এই দারিদ্রতা দূরীকরণের একমাত্র পন্থা হলো শিক্ষা। একদম কথা। শিক্ষাটা মানে, সেই জন্যই শিক্ষা যখন থাকে তখন আপনি রাস্তা খুলে যায়। সুলদাদি, খুব ভালো লাগলো তুমি অমূল্য সময়, এত বয়সও আমি দেখছি এত অ্যাক্টিভ, এত সুন্দরভাবে তুমি চার্চের কাজগুলো করো। মহিলাদের নিয়ে তোমার এই উদ্যোগ সফল হোক, মানে অনেক অনেক আশীর্বাদে তুমি ধন্য হও, আর অনেক মেয়েদের তুমি মণ্ডলীর পথে দিশা দেখাও, সেটাই আমরা তোমার কাছে কামনা করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তোমাকে সুস্থ রাখুক। দাদাকে ছেড়ে এসছো বুঝতে পারছি, তবুও তুমি চাইছো যাতে মণ্ডলীর কাজ জুবিলি বৎসরে আরো ভালোভাবে কিছু হোক। তা তোমার কাছে আমরা রেডিও ভেরিতাসের সকল স্টাফের তরফ থেকে তোমাকে আন্তরিক ধন্যবাদ। তুমি ভালো থাকো, আর আবার দরকার হলে তোমাকে আমাদের এই রেডিও ভেরিতাসে আসলে তোমাকে আবার আমরা আমন্ত্রণ জানাবো। ভালো থেকো, ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার।